স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সোনিয়া আফরিন ঈশিতা। এবারে জানাবো খবরের বিস্তারিত। বিপুল প্রত্যাশার বিপরীতে বর্তমান সরকারের অর্জনের জায়গা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। রাজনীতি, কূটনীতি, অর্থনীতি, আইন শৃঙ্খলা সব ক্ষেত্রেই সরকারের অর্জনের পাল্লা হালকা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এখনই সময় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করার। ছাত্র জনতার অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর একের পর এক চ্যালেঞ্জের মুখে পড়ছে অন্তর্বর্তী সরকার। বিশ্লেষকরা বলছেন, চ্যালেঞ্জ কয়েক প্রকারের। অন্তর্বর্তী সরকারের সামনে চ্যালেঞ্জগুলো হলো, এখনো পূর্ণাঙ্গ তালিকা হয়নি জুলাইয়ের শহীদদের এবং তাদের চিকিৎসা হয়নি। রাজনৈতিক সংকট ক্রমেই ঘনীভূত হচ্ছে। ব্যবসা বাণিজ্যে ফেরেনি স্বস্তি দেবার মতো খবর। যখন তখন সড়ক আটকে মব তৈরি করা। বহির্বিশ্বের সাথে, বিশেষত ভারত ও যুক্তরাষ্ট্রের সাথে দৃশ্যমান হয়নি সম্পর্ক উন্নয়ন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন হয়নি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই প্রত্যেকটি বিষয়েই সরকারকে যত্নবান হতে হবে। যে প্রবল প্রত্যাশা ছিল এই সরকারের প্রতি, তা পূরণের দায়ও তাদেরই। যে মব নিয়ন্ত্রণ করা সরকারের জন্য কঠিন হয়ে পড়ছে, কখনো কখনো মবই কিন্তু হয়ে যাচ্ছে উল্টো সরকারের পক্ষের একটা বড় লাঠেল বাহিনীর মতো। তো সেই জায়গাটা আমি মনে করি যে সরকার এখনো তার মতো করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না। সবচেয়ে বেশি দ্রুত যদি নির্বাচন দেওয়া হয় এবং গণতান্ত্রিক পন্থায় জনপ্রতিনিধি নির্বাচন করে তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করা হয়, তাহলে আমার কাছে মনে হয় দুই দিক থেকে লাভবান হবে। সরকারও একটা মর্যাদার জায়গা থেকে ক্ষমতা হস্তান্তর করার সুযোগ পাবে। দ্রব্যমূল্য এখনো হাতের নাগালে নয়, ব্যবসা বাণিজ্যেও নেই তেমন সুখবর। যে মূল্যস্ফীতির চাপ কমিয়ে এনে মানুষের জীবনে স্বস্তি ফিরিয়ে আনা, সেটা একটা। তারপরে হচ্ছে আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভটাকে একটা স্থিতিশীল অবস্থায় রাখা এবং আস্তে আস্তে এটাকে বাড়ানোর চেষ্টা করা। পদক্ষেপগুলি ঠিক আছে, কিন্তু এটার কার্যকারিতা এবং ফলাফল সেটা এখনো দেখা যাচ্ছে না। আরও প্রোঅ্যাক্টিভ হওয়ার সুযোগ ছিল এবং এখনো রয়েছে। কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রেও আরো ভাবতে হবে সরকারকে। খোলেনি বিভিন্ন দেশের ভিসা জট। প্রতিবেশী ভারত ও নতুন ক্ষমতায় আসা ট্রাম্পের আমেরিকার সাথে সম্পর্ক অনেকটাই স্থবির এখনো। এই তিনটা দেশের সাথে আমাদের বড় অর্থনৈতিক একটা সম্পর্ক আছে। তারা, আমি মনে করি, যতদিন বাংলাদেশ স্টেবিলিটি না আসবে ততদিন তারা গো স্লো যাবে। হয়তো যেগুলো ডে টু ডে যেসব কাজ সেগুলো চালিয়ে যাবে, কিন্তু বড় আকারে ইনভেস্টমেন্ট তারা করবে না যতক্ষণ তারা দেখবে যে এখানে একটা স্টেবিলিটি এসেছে। সংস্কার কমিশনগুলো তাদের রিপোর্ট জমা দিলেও সে অনুযায়ী কাজ কবে হবে তা নিয়ে রয়েছে সংশয়। তবে শিগগিরই কাজ শুরু হবে বলে মনে করেন তারা। যত দ্রুত এই সংস্কার প্রস্তাবগুলো সম্পর্কে ঐক্যমতে পৌঁছা যাবে সরকারের পক্ষ থেকে এবং একই সাথে রাজনৈতিক দলের পক্ষ থেকে, তত দ্রুত নির্বাচন অনুষ্ঠিত হবে। তো আমরা আশা করি যে সবাই আমরা আন্তরিকতা প্রদর্শন করে যে এইসব বিষয়ে সমঝোতা পৌঁছার চেষ্টা করব, যাতে দ্রুততার সাথে একটা সুষ্ঠু নির্বাচন হতে পারে। নির্বাচনের রোডম্যাপই এখন সংকট উত্তরণের বড় উপায় বলে মনে করেন বিশ্লেষকরা। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। ছাত্র জনতার ভাঙচুর আগুনের পর এখন ধ্বংসস্তূপ ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িটি দেখতে সকাল থেকেই ভিড় জমাচ্ছেন উৎসুক জনতা। এই মুহূর্তে ধানমন্ডি ৩২ নম্বরের সর্বশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হোসেন। রাকিব, আপনি ৮টার সংবাদেও জানাচ্ছিলেন যে ধানমন্ডি ৩২ নম্বরে আজও উৎসুক জনতার ভিড় দেখছেন। এই মুহূর্তে কি বলছেন উৎসুক জনতারা, আর সর্বশেষ পরিস্থিতি কি, বিস্তারিত জানাবেন। আপনাকে ধন্যবাদ। আসলে এই যে এখনকার কথা যদি বলি, তাহলে এই ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের এই ধ্বংসস্তূপে পরিণত হওয়া বাড়িটির সামনে কিন্তু উৎসুক জনতার প্রচুর পরিমাণে ভিড় রয়েছেন এবং অনেকে কিন্তু গত ২ দিন ধরেই এখানে আছেন। মূলত গত বুধবার হচ্ছে শেখ হাসিনার একটি বক্তব্যকে ঘিরে কিন্তু হচ্ছে ক্ষুব্ধ হয়ে ওঠে ছাত্র জনতা এবং ভাঙচুর করে এবং বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় আমার এই পেছনের এই ভবনটি। এখানকার যারা জনতা আছেন, এখন এখানে যারা জনতা রয়েছেন, তারা আমাকে যেটা জানিয়েছেন যে তৎকালীন সময়ে আওয়ামী লীগের ফ্যাসিবাদী আচরণের কারণে এবং জুলুম নির্যাতনের কারণেই কিন্তু সাধারণ মানুষের ভিতরে ক্ষোভ জমে। সেই ক্ষোভের বহিঃপ্রকাশ কিন্তু এই যে বাড়িটি যে পরিণতি হয়েছে, এই পরিণতি। আমি এখানে কয়েকজন জনতার সঙ্গে কথা বলবো, একটু জানার চেষ্টা করব যে হচ্ছে যে আপনি একটু বলেন যে এই বাড়িটি ঘিরে আপনার প্রতিক্রিয়া কি? আসলে
শেখ হাসিনা এরকম একটি অত্যাচার করছে সাধারণ মানুষের। সে শুধু স্কুল রাখে না, শিশুর থেকে ধরে একবারে বৃদ্ধ পর্যন্ত সে অত্যাচার করছে। তার এই পাপের কারণে আজকে দেখেন এই বঙ্গবন্ধুর বাড়ি, সেটা স্মৃতি হিসাবে বঙ্গবন্ধুর বাড়ি এটা আজকে নাই। কেলিগা নাই, কারণ সে যে অত্যাচার জুলুম, হাজারো মানুষের যে ক্ষোভ, এই ক্ষোভের কারণে এই বঙ্গবন্ধুর বাড়ি আজকে নাই। আর আপনার কাছে একটু জানতে চাবো, যদি একটু বলেন। জি, আমার কাছে তো এই ওনার সাথে একই মত যে ছাত্র জনতার ক্ষোভ, শেখ হাসিনার কথাবার্তা দেশের মানুষকে কোনো ইজ্জত সম্মান দিত না, অত্যাচার নির্যাতনের বহিঃপ্রকাশ হিসাবে এই বাড়িটা ভাঙা হয়েছে। 32-এ কোনো বঙ্গবন্ধুর কোনো স্মৃতি রাখবে না, আওয়ামী লীগের কোনো স্মৃতি রাখবে না, ছাত্র জনতা এইরকম একটা প্রতিজ্ঞা করেছে। একটা বিষয় একটু জানিয়ে রাখি যে এখানে যে জনতা আছেন তারা কিন্তু বলছেন যে হচ্ছে যে স্বৈরাচার এবং ফ্যাসিবাদী আচরণের কারণে কিন্তু মানুষের ভিতরে যে ক্ষোভ, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে কিন্তু এই ধ্বংসস্তূপ। আপনাকে একটা বিষয় একটু জানিয়ে রাখতে চাই যে ছাত্র জনতাই মূলত যেই প্রথম যে আন্দোলন শুরু করে, সেই আন্দোলনে শেখ হাসিনার পতন হয়। পতন হওয়ার পর কিন্তু 5 আগস্ট কিন্তু এই বাড়িটিতে একবার অগ্নিসংযোগ করা হয়। আপনাকে একটা বিষয় একটু জানিয়ে রাখি যে এখন পর্যন্ত এই জায়গাটা কিন্তু ধ্বংসস্তূপে পরিণত আছে। এটা পুরোপুরি মাটিতে মিশানো না পর্যন্ত কিন্তু এখানে যারা স্থানীয় জনতা আছেন তারা কিন্তু। রাকিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আপনি থাকুন সেখানে, পরবর্তীতে আমরা আপনার কাছ থেকে আরো বিস্তারিত জেনে নেব। ভোলার বোরহানউদ্দিন পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের বাড়িতে ভাঙচুর করে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। শুক্রবার রাতে পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের ওই বাড়িতে হামলার সময় লোকজন না থাকায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ সময় উৎসুক জনতা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা দেখে। তবে আগুন নেভাতে পুলিশ কিংবা ফায়ার সার্ভিসের লোকজনকে দেখা যায়নি। মেয়র রফিক আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদের ভাগিনা ও ভোলা 2 আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি আলী আজম মুকুলের স্ত্রীর বড় ভাই। দুর্বল ব্যাংকগুলো বাঁচাতে ছাপিয়ে দেয়া টাকা এখন তুলে নিতে ব্যর্থ হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। কথা ছিল সহায়তা হিসেবে দেয়া টাকা আবার বাংলাদেশ ব্যাংক বিলের মাধ্যমে তুলে নেবে, কিন্তু বাস্তবতা হলো এ উদ্যোগ এখন কাজে আসছে না। বিশ্লেষকরা মনে করছেন দুর্বল ব্যাংক বাঁচাতে সহায়তা হিসেবে দেয়া টাকা তুলে নেয়ার ক্ষেত্রে ভুল নীতিতে হাঁটছে বাংলাদেশ ব্যাংক। নামে বেনামে ঋণ ও সীমাহীন অনিয়মে ডুবতে বসেছে দেশের ডজন খানেক ব্যাংক, যাদের বাঁচাতে অতীতে বিনা প্রশ্নে টাকা ছাপিয়ে দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় বসে প্রথমে এমন সহায়তা বন্ধের কথা বললেও পরে দুর্বল ব্যাংকগুলো বাঁচাতে 22,500 কোটি টাকা ছাপিয়ে দেয়। গভর্নর ডক্টর আহসান এস মনসুর বলেছিলেন, মূল্যস্ফীতি যেন না বাড়ে সেজন্য একই পরিমাণ অর্থ বাজার থেকে তুলে নেবে কেন্দ্রীয় ব্যাংক। তবে বাস্তবতা হলো বাংলাদেশ ব্যাংক বিলের মাধ্যমে বাজার থেকে টাকা তুলে নেয়ার সেই উদ্যোগ খুব বেশি কাজে আসছে না। এখন পর্যন্ত 12টি নিলামে বাজার থেকে মাত্র 3,758 কোটি টাকা তুলতে পেরেছে কেন্দ্রীয় ব্যাংক। এর মধ্যে কিছু অর্থ আবার মেয়াদ পূর্তির আগেই ফেরত দিতে হয়েছে। সব মিলিয়ে বাজার থেকে তুলে নেওয়া গেছে মাত্র 2,805 কোটি টাকা। আমানতকারীদের স্বার্থ রক্ষায় টাকা ছাপিয়ে দেওয়া হলেও তুলে নেয়ার কৌশলটি যথাযথ হয়নি, অভিমত বিশ্লেষকদের। বন্ড ইস্যু করে টাকা তোলা, ওই পথে যাওয়ার প্রয়োজনটা আমার কাছে আগেও পরিষ্কার হয়নি, এবং এটা যে ফলাফল দেবে না সেটা অনেকেই বলেছিল, এবং তাই ঘটেছে। লেন্ডিং ফ্যাসিলিটি রেটটা না বাড়িয়ে এখানে 3%-এর যে ব্যবধান সেটাকে কমিয়ে আনা যায়। গত মাসে মূল্যস্ফীতি খানিকটা কমলেও বিশ্লেষকদের মতে বাড়তি তারল্য সরবরাহ করা না হলে তা আরও কমতো। আমরা যতই বলি না যে দুর্বল ব্যাংকগুলোকে, আমরাও সুপারিশ করেছি এগুলিকে আসলে চলতে দেওয়া ঠিক হবে না, কিন্তু আমানতকারীদেরকেও প্রোটেকশন দিতে হবে। সেই জন্যই আসলে কেন্দ্রীয় ব্যাংক তার ভূমিকা পালন করেছে। আমাদের মূল্যস্ফীতি অলরেডি বেড়েই আছে, তবে এর মধ্যে এই ধরনের পদক্ষেপ আসলে মূল্যস্ফীতির লাগাম টেনে ধরার জন্য সহায়ক নয়। যদিও কেন্দ্রীয় ব্যাংক বলছে বাজারের অবস্থা বুঝেই টাকা তোলার প্রক্রিয়া চলমান রয়েছে। এটা ধীরগতি হয়, এটা একদম আমরা একদিনে বা বাজারে একদম প্রতি সপ্তাহে এটা প্রভাব আসবে, ফলাফল আসবে এরকম না। ইতিবাচক ফলাফল আসার জন্য একটু সময় লাগবে। এই ফলাফলটা সব জায়গায় একটু স্লোই হয়, স্লোভাবেই আসবে ফলাফলটা। এখন 90 দিন মেয়াদি বাংলাদেশ ব্যাংক বিলের বিপরীতে 11% নিচে সুদ পাওয়া যায়, যেখানে কিছু কিছু ব্যাংকে আমানতের সুদ প্রায় 12%। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা।
পরিবেশ ও স্বাস্থ্যের ক্ষতি জেনেও লালমনিরহাটে দিন দিন বাড়ছে তামাক চাষ। বিভিন্ন প্রলোভনের ফাঁদে ঝুঁকে পড়ছে কৃষক। কমছে খাদ্যশস্যের উৎপাদন। স্থানীয়রা বলছেন, সরকারি নজরদারির অভাবেই এমন হচ্ছে। এখনই থামানো না গেলে হারিয়ে যাবে ধান, ভুট্টা ও সবজির আবাদ। যে জমিতে একসময় চাষ হতো ধান, ভুট্টা, শাকসবজি, সেই জমি দখল করেছে তামাক। এই দৃশ্য লালমনিরহাট সদর উপজেলার। পরিবেশ, স্বাস্থ্য ও মাটির গুণাগুণের মারাত্মক ক্ষতির বিষয়টি জানার পরও কোনোভাবেই তামাক চাষে আগ্রহ কমছে না কৃষকের। জেলার অন্য 4টি উপজেলায়ও একই চিত্র। তামাকের রায় বেশি, আর কোম্পানিরা মনে করো সহযোগিতা করে, লোন দেয়, সার দেয়, টাকা দেয়। তো লাভজনক আমাদের আয় আসে, এই আয়টা দিয়ে আমার সুন্দরভাবে 6 মাস কেটে যায়। এই কারণে যত ঝুঁকিপূর্ণ হোক আমরা আয়ের কারণে এই তামাকটা করে। স্থানীয়রা বলছেন, বেশি মুনাফা আর চটকদার প্রলোভনে ফাঁদে কৃষক। তদারকি করতেছে না এই সরকার। তামাকের চাষ ব্যাপক আকারে চলতেছে। কিছুদিন গেলে আপনারা ধান, পাট, গম, ভুট্টা এগুলো কিছুতেই পাবেন না আর কি। কৃষি বিভাগ সচেতনতামূলক কার্যক্রমের কথা বললেও উত্তরের জেলাটিতে প্রতি বছরই বাড়ছে তামাক চাষ। তামাক চাষে আমরা নিরুৎসাহিত করতেছি চাষিদেরকে বিভিন্নভাবে, কিন্তু চাষি তার হলো তাৎক্ষণিক লাভ খুঁজে, যদিও তামাকে খুব বেশি লাভ নেই। যদি কারণ হলো কি তামাক একটা শ্রম ঘন একটা ফসল। চলতি মৌসুমে লালমনিরহাটে 15,057 হেক্টর জমিতে তামাক চাষ হয়েছে, যা গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ। ডিবিসি নিউজ ডেস্ক। চরম দুর্ভোগে বরিশাল নগরীর কাউনিয়ার গাউয়াসার বাসিন্দারা। 22 লাখ টন বর্জ্যে চাপা পড়েছে কয়েক হাজার পরিবারের স্বাভাবিক জীবনযাত্রা। দুর্গন্ধের কারণে সামাজিক কোনো অনুষ্ঠানের আয়োজন হয় না ওই এলাকায়। বেড়াতে আসেন না আত্মীয় স্বজন, কেউ কেউ আবার বাসা ভাড়া দিয়ে চলে গেছেন অন্যত্র। নগর কর্তৃপক্ষ বলছে, শহর থেকে ময়লার ভাগাড় সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে। পৌরসভা থেকে বরিশাল সিটি কর্পোরেশন হওয়ার 22 বছর পেরিয়েছে। এতদিনে বিভাগীয় এই শহরের আয়তনের পাশাপাশি বেড়েছে লোকসংখ্যা, কিন্তু বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিকায়ন হয়নি। গোটা নগরের বর্জ্য ফেলা হচ্ছে 3 নম্বর ওয়ার্ডের কাউনিয়া এলাকায়। ময়লার গন্ধে এই জায়গায় টেহা যায় না, আর যদি আগুন জ্বালাই দেয় তাহলে ঘরের মধ্যে থাকা যায় না। এই গন্ধে 1 নম্বরে গন্ধে মরিয়ে যাইতেছি, 2 নম্বরে ছেলে মেয়ে বিয়ে শাদী দিতে পারি না, কোনো লোকজন এই এলাকায় আইতে চায় না। ওই ভাগাড়ের চারপাশেই 4,500 পরিবারের বসবাস। আছে 9টি শিক্ষা প্রতিষ্ঠান ও 12টি মসজিদ। পাশের কাউনিয়া হাউজিং প্রকল্পে থাকে 500 পরিবার। বাসিন্দাদের দুর্ভোগ এতটাই চরমে পৌঁছেছে যে অনেকে বাড়িঘর ছেড়ে চলে গেছেন অন্য জায়গায়। জমি কেনাবেচাও বন্ধ। দুর্গন্ধের কারণে বেড়াতে আসেন না অনেকের স্বজন। কোনো অনুষ্ঠান করে আমরা বিয়ে দিতে পারিনি, কারণ কোনো মেহমান দাওয়াত দিলে ওরা আসতে চায় না এখানে গন্ধে, তারপর এখানে আসলে অসুস্থ হয়ে যায়। আবার আগে রাস্তা ছিল, বর্তমানে ময়লা দিয়ে ভাঙ্গিয়া বন্ধ করে ফেলাই যায় না, আবার অল করে বন্ধ করে দিয়েছে। ময়লাটা যদি একটু কোথাও দূরে নিত তাহলে আমরা জনগণ যারা আছি আশেপাশে ভালোভাবে বাস করতে পারতাম। কর্তৃপক্ষের আশ্বাস, নগরীর বর্জ্য ব্যবস্থাপনায় নেওয়া হয়েছে ব্যবস্থা। আমরা নতুন আরেকটা জায়গা দেখছি আর কি, খোঁজাখুঁজি করতেছি, এখনো ফাইনাল হয়নি। যদিও আমরা জায়গা দেখতেছি যে আমরা সরাসরি যদি কিনে নতুন আরেকটা যদি গার্বেজ করতে পারি তাহলে একটু সুবিধা হয়, হয়তো চাপটা একটু কমে আসবে। জনদুর্ভোগের কথা বিবেচনা করে দ্রুত ময়লার এই ভাগাড় সরিয়ে নেওয়ার দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। গাজায় যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী 5ম ধাপে জিম্মি ও বন্দি বিনিময় করবে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েল। হামাসের পক্ষ থেকে আজ মুক্তি দেওয়া হবে 3 ইসরায়েলের নাগরিককে। এর বিনিময়ে ইসরায়েলের কারাগার থেকে ছাড়া পাবেন 183 ফিলিস্তিনি বন্দী। এর আগে জিম্মি 3 ইসরায়েলের নাগরিকের নাম প্রকাশ করে হামাস। এরা হলেন এলি শারাবি, ওহাদ বিন আমি এবং আর লেভি। এদিকে গাজার সরকারি মিডিয়া বলছে, উপত্যকার ধ্বংসস্তূপে এখনও চাপা পড়ে আছে প্রায় 12,000 মৃতদেহ। তবে উদ্ধারে প্রয়োজনীয় ভারী যন্ত্রপাতি এলাকাগুলোতে প্রবেশে বাধা দিচ্ছে নেতানিয়াহু প্রশাসন। এতে বিলম্ব হচ্ছে উদ্ধার কার্যক্রম। এছাড়া অধিকৃত পশ্চিম তীরের বেথলেহেম, তুল কারেম ও রামাল্লাহ শহরে ব্যাপক সামরিক অভিযান অব্যাহত রেখেছে নেতানিয়াহু বাহিনী। স্থানীয়দের লক্ষ্য করে বাড়িতে হামলা করছে ইসরায়েলি সেনারা। 2 সপ্তাহেরও বেশি সময় ধরে এসব এলাকা থেকে বাস্তুচ্যুত হয়েছে হাজারো মানুষ। ভারতের রাজধানী দিল্লি বিধানসভার নির্বাচনের ফলাফল ঘোষণা হবে আজ। এরই মধ্যে রাজধানীর ক্ষমতায় কে বসবে তা নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই চলছে আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল ও ক্ষমতাসীন
বিজেপির মধ্যে। ফলাফল ঘোষণার আগেই অধিকাংশ বুথ ফেরত জরিপে এগিয়ে রয়েছে বিজেপি। এতে নিরঙ্কুশ জয় পেতে পারে দেশটির ক্ষমতাসীন দলটি। সমীক্ষার পূর্বাভাসগুলো বলছে ৭০টি আসনের মধ্যে আম আদমি ২৮টি আর ৪১টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি, আর ২-১টি আসন পেতে পারে কংগ্রেস। বুধবার দিল্লির ৭০টি বিধানসভা আসনের ভোট গ্রহণ হয়। কোনো দলকে জয়ী হতে হলে সংখ্যাগরিষ্ঠ ৩৬টি আসন নিশ্চিত করতে হবে। ফলে বিজেপি নেতাদের দাবি ২৮ বছর পরে আবার দেশের রাজধানীর দখল নিতে চলেছেন তারা। তবে নির্বাচনের ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত হাল ছাড়তে নারাজ আম আদমি পার্টি। ভোট গ্রহণের দিন থেকে বিজেপির বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তুলে আসছেন অরবিন্দ কেজরিওয়াল। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।